মোনালিসা এবং তার স্বামী সুমিত একটি শহরে থাকতো। একদিন তারা দুজনে শপিং করে রাত্রিবেলা বাড়ি ফিরছে, এমন সময় তারা একটি অদ্ভুত খাবারের স্টল দেখতে পায়। অনেক রাত হয়ে যাওয়ার কারণে সুমিত সেই খাবারের স্টলে দাঁড়াতে না চাইলেও মোনালিসা সুমিতকে জোর করে সেই খাবারের স্টলের সামনে দাঁড় করায়। সেই স্টলটি কুরকুরে চাটের স্টল ছিল। এমন অদ্ভুত খাবার মোনালিসা কিংবা সুমিত আগে কেউ কখনোই খায়নি, তাই একবার একটু খেয়ে দেখার জন্য তারা দুজনেই বেশ উদগ্রীব হয়ে পড়ে। প্রথমবার কুরকুরে চাট খেয়েই মোনালিসা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এটা তুমি কি দিয়ে বানিয়েছো দাদা? উফ, কি দুর্দান্ত টেস্ট! এরকম একটা অদ্ভুত টেস্টি খাবার যে পৃথিবীতে পাওয়া যায় সেটা আজকে এখানে না আসলে জানতেই পারতাম না। একদম ঠিক বলেছেন, সত্যি এটা স্বাদ অতুলনীয়। আমি নিজেও কুরকুরে চাট খেতে খুব ভালোবাসি, আর সেই জন্যই তো এটার দোকান লাগিয়েছি। তুমি কি রোজ এখানে দোকান খোলো? না মানে আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি, সেই কারণেই জিজ্ঞাসা করছি। রোজ রোজ দোকান খুলুক আর না খুলুক, তুমি তার প্রত্যেকদিন এখানে আসতে পারবে না। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূরে। তোমার কেন মনে হলো আমি এখানে রোজ আসতে চাই? আমি ওনাকে জিজ্ঞাসা করছি যাতে আমরা যখনই এই রাস্তা দিয়ে যাব তখনই যেন এই কুরকুরে চাট খেতে পারি। আহ, কি খাইলাম, জন্মান্তরে ভুলিব না। তুমি এক কাজ করো, তুমি আমাকে আরো 2 প্লেট কুরকুরে চাট প্যাক করে দাও, আমি বাড়ি গিয়ে খাবো। এই বলে মোনালিসা 2 প্লেট কুরকুরে চাট প্যাক করে বাড়িতে নিয়ে চলে আসে। সেদিন মোনালিসা বাড়িতে এসে আর অন্য কোনো খাবার খায় না, শুধু কুরকুরে চাট খেয়েই সে পুরো রাতটা কাটিয়ে দেয়। এমনকি পরপর কয়েকদিন ধরে সে নিজে বাড়িতে কুরকুরে চাট বানিয়ে খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই রাজুর দোকানের মতো স্বাদ মোনালিসার হাতে বানানো কুরকুরে চাটে পাওয়া যায় না। সেই কারণে মোনালিসা প্রত্যেকদিন তার স্বামীর কাছে বায়না করতে থাকে তাকে রাজুর দোকানে নিয়ে গিয়ে কুরকুরে চাট খাওয়ানোর জন্য। তোমার এইসব বাড়াবাড়ি না আমার একদম পছন্দ হয় না। এই 2 দিন আগেই তো ওখান থেকে কুরকুরে চাট খেয়ে এলে, আজ আবারও তোমার কুরকুরে চাট খেতে ইচ্ছে হলো? হ্যাঁ, 2 দিন আগে খেয়েছি, মানে 48 ঘন্টা কেটে গেছে, তাই আমার আজকে আবার ওই দোকানের কুরকুরে চাট খেতে ইচ্ছে করছে। আমি নিজে বানালে কিছুতেই ওই দোকানদারের চাটের মতো স্বাদ হচ্ছে না। অত দূরে শুধু শুধু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। পেট্রোলের কত দাম জানো তো? এইভাবে প্রত্যেকদিন গাড়ির তেল খরচা করলে আমার মাসের মাহিনা তো তেলেই ভেসে যাবে। তার মানে তুমি আমাকে নিয়ে যাবে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমিও ঘরে গেলাম, আর আমাকে কিন্তু খেতে ডাকবে না। যতক্ষণ না আমি কুরকুরে চাট খেতে পারছি ততক্ষণ আমি জলও খাবো না, এই আমি বলে দিলাম। এই বলে মোনালিসা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে সত্যি সত্যি সেদিন কিছু না খেয়েই প্রায় সারাটা দিন কাটিয়ে দেয়। এমন একটা পরিস্থিতিতে মোনালিসাকে ওই রাজুর কুরকুরে চাটের দোকানে নিয়ে যাওয়া ছাড়া সুমিতের কাছে আর কোনো উপায় থাকে না। কিন্তু অফিসের কাজের জন্য সুমিত সেটাও করে উঠতে পারে না। সে অফিসে গিয়েও কিভাবে মোনালিসাকে খুশি করতে পারবে তা নিয়েই ভাবতে থাকে। দেখি আর যদি সময় হয় তাহলে অফিস থেকে ফেরার পথে একবার ওই চাটের দোকান থেকে কুরকুরে চাট কিনেই নিয়ে আসবো। তা না হলে আমার বউটা মনে হয় না খেয়ে খেয়ে নিজেকে অসুস্থ করে ফেলবে। এভাবেই ভাবনা চিন্তা চালিয়ে যেতে যেতেই সুমিতের অফিসের সময় শেষ হয়ে আসে। অফিস থেকে বেরিয়ে সে আগে রাজুর কুরকুরে চাটের দোকানে যায়। সেখান থেকে মোনালিসার জন্য সে বেশ অনেকটাই কুরকুরে চাট কেনে। সেগুলো নিয়ে বাড়ি ফেরার সময় তার সাথে তাদের পাড়ার এক কাকিমার দেখা হয়। কি গো ছেলে, এত হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছো যে? কিছু সমস্যা হলো নাকি? না না কাকিমা, সেরকম কিছু হয়নি। আসলে আপনার বৌমাই কুরকুরে চাট খেতে চেয়েছিল অফিস থেকে ফেরার পথে, তাই ওটা কিনে নিয়েছি। আর ওকে এটা দেবো বলেই তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি আর কি। কুরকুরে চাট, এমন অদ্ভুত খাবারের কথা তো আগে কখনো শুনিনি। আমাকে একবার একটু টেস্ট করাতে পারবে? আমাদের পাড়ায় মিনা কাকিমার বেশ ভালোই নাম আছে, আর সবাই মিনা কাকিমাকে খুব ভালোবাসে। যদি মোনালিসার জন্য আনা এই চাটটা মিনা কাকিমা খেয়ে ফেলে তাহলে তো বেশ ভালো রকমের সমস্যা হয়ে যাবে। কই গো ছেলে, খাওয়াও একটু, আমিও একটু চেখে দেখি। নাকি বউয়ের জন্য এনেছো বলে কাকিমাকে দিতে চাইছো না? এমা না না, সেরকম কিছু নয়। আপনি খাবেন তো খেয়ে দেখুন না, খুব সুস্বাদু খেতে। মোনালিসা তো খেতে খুব পছন্দ করে। এই বলে সুমিত মীনা দেবীর হাতে কুরকুরে চাটের প্যাকেটটা ধরিয়ে দিতেই মীনা দেবী কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কুরকুরে চাটটা খেয়ে শেষ করে ফেলে। এই ঘটনা দেখে সুমিত প্রচন্ড চিন্তায় পড়ে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না এবার সে মোনালিসাকে বাড়িতে গিয়ে কি বলবে। সে কিভাবে মোনালিসার রাগ ভাঙাবে, এসব ভাবতে ভাবতেই সে বাড়িতে ফিরে আসে। সেখানে এসে সুমিত দেখে মোনালিসা বেশ খুশি মনে ঘরের কাজ করছে আর বাড়ির সকলের জন্য রান্না করছে। এই ঘটনা দেখে সুমিত খুবই অবাক হয়। বাহ, কুরকুরে চাট ছাড়াই তাহলে রাগটা ভেঙেছে বলতে হবে। এটাই তো স্বাভাবিক। খাবারের উপর রাগ করে কেউ কি বেশিক্ষণ থাকতে পারে? আর সামান্য একটা খাবারের জন্য বাকি খাবারকে অবজ্ঞা করবে এমন মেয়ে তো তুমি নাও।
আমি কোনো খাবারকেই কোনো খাবারের জন্য অবজ্ঞা করিনি। আমিও দোকানের কুরকুরে চাট খেয়েছি, তবে আমার মুডটা ভালো হয়েছে। তুমি তো আর এনে দিলে না, তাই আমাকে নিজের ব্যবস্থাটা নিজেই করে নিতে হয়েছে। কোথায় পেলে তুমি কুরকুরে চাট? তুমি একা একা বাইরে বেরিয়েছিলে? ওই অত দূরে তুমি বাসে করে ট্রামে করে গেলে? কারণ গাড়ি তো আমি নিয়ে গিয়েছিলাম। না, আমি যাইনি। ওই দোকানদার এসে আমাকে দিয়ে গেছে, আর তার জন্য আমাকে পুরো 200 টাকা বেশি দিতে হয়েছে। এই যা ওই ডেলিভারি চার্জ আর কি। 20 টাকার খাবারের জন্য 200 টাকা ডেলিভারি চার্জ? চলো তো আমাদের বাড়ির বাগানটা একবার দেখে আসি, দেখি তো ঠিকঠাক করে জল দেওয়া হচ্ছে কিনা। কিসব বলছো তুমি? ডেলিভারি চার্জের কথা বলতে বলতে হঠাৎ বাড়ির বাগানের কথা কোথা থেকে চলে এলো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল? না না, মাথা তো ঠিকই আছে। তুমি 20 টাকার খাবারের জন্য 200 টাকা ডেলিভারি চার্জ দিচ্ছ, তাই ভাবলাম হয়তো বাড়ির বাগানে টাকার গাছ লাগিয়েছো, আর সেই কারণেই তো বাগানটা দেখতে যাওয়ার কথা বললাম। আমি তোমার টাকা দিয়ে এসব কিছু করিনি। আমার নিজের কাছে কিছু জমানো টাকা ছিল, সেটাই খরচ করেছি। শুধু শুধু এভাবে আমাকে অপমান করো না তো। আচ্ছা সব বাদ দাও, তুমি লোকটার নাম্বার কোথা থেকে পেলে বলো তো? যোগাযোগ করলে কিভাবে? সেদিন যে প্যাকেটটাতে করে 2 প্লেট কুরকুরে চাট এনেছিলাম, সেই প্যাকেটের মধ্যেই লোকটার দোকানের ঠিকানা আর তার ফোন নাম্বার ছিল। তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতেই আমার এত কুরকুরে চাট খেতে ইচ্ছে করছিল যে আমার আর তর্স হইল না, তাই আমি ওই নাম্বারটাতে ফোন করেছিলাম। তারপরেই লোকটা এসে আমাকে কুরকুরে চাট দিয়ে গেল। তোমার এই পাগলামি দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। একটা সামান্য খাবারের জন্য কেউ এরকম করতে পারে, এটা তোমাকে না দেখলে তো আমি একেবারেই বুঝতে পারতাম না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। আজকাল মোনালিসা প্রত্যেকদিন ওই কুরকুরে চাটের দোকানে যায়, আর সেখান থেকে কুরকুরে চাট খাওয়ার পর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার জন্য কুরকুরে চাট প্যাক করে নেয়। আর যেই দিনগুলোতে সে যেতে পারে না, সেই দিনগুলোতে সে লোকটাকে বলে তার বাড়িতে এসে কুরকুরে চাট দিয়ে যেতে। এভাবেই দিন কাটতে থাকে। রাজুর দোকানটা লোকবসতি থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় খুবই কম লোকই তার চাটের দোকানের ব্যাপারে জানে, আর সেই জন্য খুব কম লোকই সেখানে যায়। তার বিক্রিও তেমন ভালো হয় না। একদিন মোনালিসা রাজুর চাটের দোকানে কুরকুরে চাট কিনতে এসেছে। এমন সময় তুমি যে একটা এত অদ্ভুত খাবার বানিয়েছো, সেটা ভাবলেই আমার বারে বারে তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে। এই খাবারটা সত্যি এত টেস্টি খেতে হয় যে আমি এত দূরে বাসে ট্রামে চড়ে শুধু এটা খেতেই তোমার কাছে আসি। কিন্তু আর আপনি এখানে বেশি দিন আসতে পারবেন না। আমি এই দোকান খুব শীঘ্রই তুলে দেবো। এখানে তেমন বিক্রি বাটা নেই, বুঝলেন? বিক্রি বাটা নেই মানে? আমি আছি তো। আর কেউ আসুক না আসুক, আমি প্রত্যেক দিন আসবো। কিন্তু শুধু আপনার জন্য আমার এই বিজনেসটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আমার তো টাকার প্রয়োজন, বলুন। দরকার হলে আমার কাছ থেকে 1 বছরের অগ্রিম টাকা তুমি নিয়ে রেখে দাও, কিন্তু দয়া করে এখানে আসা বন্ধ করো না। আমি সত্যি এই কুরকুরে চাট না খেয়ে একদিনও কাটাতে পারবো না। এই মহিলা যখন নিজে থেকেই বলছে আমাকে 1-2 বছরের টাকা একবারে দিয়ে দেবে, তাহলে বেশি শত হয়ে এনাকে ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। আমি বলে ওনার থেকে 1 বছরের টাকা নিয়েই নিই, তারপর দোকানপাট নিয়ে অন্য কোথাও চলে যাবো। আর এদের তো অনেক টাকা, সেখান থেকে কিছু টাকা আমার মতো গরিবদের দান করে দিলে এদের কোনো ক্ষতিও হবে না। কি হলো, চুপ করে গেলে কেন? আমার প্রস্তাবটা পছন্দ হলো না বুঝি? আমি কিন্তু তোমার দরকারের কথা ভেবেই বলেছি। হ্যাঁ, আমি আপনার কথা বুঝেছি। ঠিক আছে, আপনি তাহলে কালকে 20,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। তারপরেই কুরকুরে চাটের একটা ইয়ারলি সাবস্ক্রিপশন আপনাকে দিয়ে দেবো, কেমন? রাজুর কথা শুনে মোনালিসা খুবই খুশি হয়। বাড়িতে গিয়ে মোনালিসা এরকম 1 বছরের জন্য কুরকুরে চাটের টাকা একেবারে জমা দেওয়ার কথা সুমিতকে জানালে সুমিত প্রচন্ড রেগে যায়। সুমিত বারবার করে মোনালিসাকে এমন ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মোনালিসা তার কোনো কথাই শোনে না। সুমিত টাকা দিতে না চাইলে মোনালিসা তার গহনা বিক্রি করে দিয়ে কুরকুরে চাটের জন্য টাকা দেওয়ার কথা জানায়। তোমার এই পাগলামিটা কিন্তু আমি আর পছন্দ করতে পারছি না। এবার আমার অসহ্য লাগছে। 1 বছরের জন্য কুরকুরে চাট খাওয়ার জন্য নাকি দোকানে ম্যাডাম 20,000 টাকা জমা করবেন। যত সব। আমি যদি এই লোকটাকে টাকা দিয়ে সাহায্য না করি, তাহলে ও দোকান বন্ধ করে অন্য কোথাও চলে যাবে। আর ও দোকান বন্ধ করে দিলে আমি এত ভালো কুরকুরে চাট আর কোথাও খেতে পারবো না। একটা দোকান বন্ধ হলে অন্য দোকান থেকে খেও, কিন্তু দয়া করে এরকম ভুলভাল সিদ্ধান্ত নিও না মোনালিসা। সমস্ত পাগলামির একটা লিমিট থাকে, আর সেই লিমিটটাই ছাড়িয়ে যেও না। 20,000 টাকাটা কিন্তু এমন কিছু কম টাকাও নয়, মনে রেখো। আমি অনেক জায়গায় অনেকভাবে কুরকুরে চাট খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ এত ভালো বানাতে পারে না। আমি নিজেও পারি না নিজের মনের মতো করে কুরকুরে চাট বানাতে। এভাবেই সুমিতা এবং মোনালিসার ঝগড়া চলতেই থাকে। সুমিতের কথাকে অগ্রাহ্য করে পরের দিনই মোনালিসা তার 1 জোড়া কানের দুল বিক্রি করে দেয়। সেখান থেকে পাওয়া 20,000 টাকা সে রাজুর হাতে তুলে দেয়। এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন মোনালিসার কুরকুরে চাট খেতে ইচ্ছা করলে সে ভাবে রাজুকে ফোন করে বলবে তার বাড়িতে এসে কুরকুরে চাট দিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাজুকে ফোন করলে তার ফোন সুইচ অফ বলে। ধ্যার বাবা, আজকে এই লোকটা ফোন সুইচ অফ করে রেখেছি কেন? এখন তো দেখছি আমাকে ছুটে ছুটে ওর দোকানেই যেতে হবে।
নিজের লোভ সামলাতে না পেরে মোনালিসা নিজেই রাজুর দোকানের দিকে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আর কোনো দোকান দেখতে পায় না। দোকানটা এমন ভাবে উধাও হয়ে যায় যেন সেখানে আগে কোনোদিনও কোনো দোকানই ছিল না। মোনালিসা মনে দুঃখ এবং চোখে জল নিয়ে বাড়িতে ফিরে আসে। তার চোখ মুখের অবস্থা দেখে সুমিত তাকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। তুমি ঠিকই বলেছিলে সুমিত, ওই লোকটা সত্যি সত্যি আমার টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। ওই লোকটাও বুঝতে পেরেছিল আমি কতটা বোকা, শুধু আমি লোকটাকে চিনতে পারলাম না। এবার তাহলে তুমি কি করবে? এখন থেকে কি তাহলে তুমি আর কুরকুরে চাট খাবে না? ওই দোকানের মতো ভালো করে হয়তো কখনো বানাতে পারবো না, তবে যখনই কুরকুরে চাট খেতে ইচ্ছে হবে তখনই নিজের জন্য নিজেই বানিয়ে নেব। আর এমন কিছু করব না যাতে ভবিষ্যতে আমাকেই পস্তাতে হয়। এই বুদ্ধিটাই যদি আরো আগে হতো তাহলে তো এতদিন অনেক ভালো কুরকুরে চাট বানানো শিখেও যেতে। তাহলে শুধু শুধু কানের দুল আর 20,000 টাকার কিছুটাই তো যেত না। সুমিতের কথা শুনে মোনালিসা খুবই কাঁদতে থাকে। সুমিত বারে বারে তাকে সান্ত্বনা দেয়। তারপর থেকে মোনালিসা আর কখনো কোনো খাবার নিয়ে মাত্রাতিরিক্ত লোভ করে না। আর তার যখনই কুরকুরে চাট খাওয়ার ইচ্ছা করে সে নিজের জন্য বাড়িতে কুরকুরে চাট বানিয়ে খেয়ে নেয়। তুই যদি মনে করিস তুই আমার মতো লেহেঙ্গা বানাবি তাহলে তুই ভুলে যা। আমি কিছুতেই আমার মতো একই রকমের ব্রাইডাল লেহেঙ্গা তোকে বানাতেই দেব না। তুই না দেওয়ার কি? তুই কি নিজে তোর বিয়ের লেহেঙ্গাটা ডিজাইন করেছিস? করিসনি তো, ইন্টারনেট থেকে নিয়েছিস। ইন্টারনেট থেকে তো যে কেউ লেহেঙ্গার ডিজাইন নিতেই পারে। যে কেউ যখন ইন্টারনেট থেকে নিজেদের পছন্দ মতো লেহেঙ্গার ডিজাইন নিতেই পারে, তাহলে তুই লুকিয়ে লুকিয়ে আমার লেহেঙ্গার ডিজাইন কেন দেখছিলিস? আমি কিভাবে দেখব? আমি মোটেই দেখিনি। তুই তো ডিজাইনার চন্দ্রিমার কাছে তোর লেহেঙ্গা বানাতে দিয়েছিস। আমি অত দূর ওনার অফিসে গিয়ে লুকিয়ে লুকিয়ে তোর লেহেঙ্গার ডিজাইন দেখবো বলে তোর মনে হয়? সত্যি বলছিস? তুই সত্যি সত্যি আমার লেহেঙ্গার ডিজাইন দেখিসনি তো? আমি তোর আর আমার বন্ধুত্বকে ভরসা করি বলেই এটা তোকে আরেকবার জিজ্ঞাসা করছি। তোর বিশ্বাস হলে কর, না হলে করিস না, কিন্তু এভাবে আমাকে বিরক্ত করিস না, ওকে? তোর চয়েস কতটা ভালো সেটা জানতে আমার আর বাকি নেই। এতগুলো বছর তো দেখলাম তুই যেসব জামাগুলো পরে নিজেকে খুব স্টাইলিশ মনে করতিস, তুই পেছনে ঘুরলেই তোর সেসব জামা পরা নিয়ে আমাদের বাকি বন্ধু বান্ধবরা হাসাহাসি করতো। এইভাবেই দুই বান্ধবীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সুমনা আর পারুল দুই বান্ধবী ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসে। তাদের জীবনে এমন কোনো কথা নেই যেটা তারা একে অপরকে জানায় না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত তারা কি করছে, কোথায় যাচ্ছে সবকিছু একে অপরকে বলে। সৌভাগ্যবশত দুজনের একই সঙ্গে বিয়ে ঠিক হয় মাত্র 1 সপ্তাহ আগে পরে। তারা দুই বান্ধবী বেজায় খুশি ছিল। যে যার বিয়ের জন্য গহনাগাটি জামা কাপড় কিনতে থাকে, কিন্তু এত ভাব ভালোবাসার মধ্যেও দুজনের বিয়ের লেহেঙ্গা নিয়ে রেষারেষি শুরু হয়ে যায়। একদিন দুই বান্ধবী দেখা করতে এসেছে এমন সময়, আমি কিছুতেই পারুলকে বলবো না আমি কোথা থেকে লেহেঙ্গা কিনেছি। ও যদি জানতে পারে আমি পাশের পাড়ার সস্তার দর্জির কাছে আমার লেহেঙ্গা বানাতে দিয়েছি, তাহলে ও সবার সামনে আমাকে নিয়ে মজা করবে। আমার তো মনে হয় সুমনা ওর বিয়ের লেহেঙ্গা বড় কোনো ডিজাইনারকে দিয়েই তৈরি করবে, কিন্তু আমি জিজ্ঞাসা করলে কিছুতেই বলতে চাইবে না, আর এটা আমি ভালো করেই জানি। তখন থেকে চুপ করে কি ভাবছিস? এখন থেকেই কি স্বামী শ্বশুরবাড়ির চিন্তায় মগ্ন হয়ে গেলি? আর স্বামী শ্বশুরবাড়ি, আমি আমার ব্রাইডাল লেহেঙ্গা কোথা থেকে বানাবো সেটাই এখনো ঠিক করতে পারলাম না। তুই কার কাছ থেকে লেহেঙ্গা বানাতে দিয়েছিস রে? আমি তো ডিজাইনার চন্দ্রিমার কাছে বানাতে দিয়েছি। একটু দাম নিয়েছে ঠিকই, কিন্তু বিয়ের লেহেঙ্গা একটু ভালো মতো না বানাতে পারলে হয় বল? আমরা এত ছোটবেলা থেকে এত ভালো বন্ধু, তাও সুমনা কোনোদিনও আমাকে বলে না ও কোথা থেকে কোন জামা কেনে। আর আজকেও বিয়ের লেহেঙ্গা কোথা থেকে বানাতে দিয়েছে সেটা আমাকে বলে দিল। বিয়ের আগে সত্যি সত্যি মনে হয় আমার বান্ধবীটা পাল্টে গেছে। তুই কার কাছে বানাতে দিবি বলে ঠিক করেছিস? দেখ, বিয়ে কিন্তু জীবনে একবারই হবে, আর এই বিয়ের সাজও তুই একবারই সাজতে পারবি। তাই আমার মতে তুইও কোনো দামি জায়গা থেকে লেহেঙ্গাটা বানাবি, ওকে? কোনো ডিজাইনারের ডিজাইন করা লেহেঙ্গা পরা আমার এই জীবনে হবে না। তোর বাবার পয়সা আছে, তুই পর। আমি তো সস্তায় এত সুন্দর লেহেঙ্গা বানাবো যে তোর ডিজাইনার লেহেঙ্গা তার কাছে ফিকে পড়ে যাবে। এই সমস্ত কথা ভেবে পারুল বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে শুরু করে। আমি তো ভাবছি অমিতাভ বাবুর কাছ থেকে নিজের বিয়ের লেহেঙ্গাটা বানাবো। উনি শুধু এই শহরের নন, এই দেশের সব থেকে ভালো লেহেঙ্গা ডিজাইনার। তুই তো ওনাকে ভালো করে চিনিস। এভাবেই তারা দুই বান্ধবী
নিজেদের মধ্যে তাদের ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে আলোচনায় বসে পড়ে। কেউ কাউকে তাদের লেহেঙ্গা নিয়ে কিছুই বলতে রাজি হয় না, কিন্তু তারা একে অপরের বলা সমস্ত কথাই চোখ বন্ধ করে ভরসা করে। কিন্তু আদতেও যে কেউই সত্যি কথা বলছে না সেটা তারা বুঝতেও পারে না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন সুমনা, পারুল এবং তাদের আরো বেশ কয়েকজন বন্ধু বান্ধব একসঙ্গে একটা শপিং মলে ঘুরতে যায়। কিরে, তোর লেহেঙ্গা তৈরি হয়েছে? আমি তোর ডিজাইনার ব্রাইডাল লেহেঙ্গা দেখার জন্য একেবারে অধীর আগ্রহে বসে আছি। আমি নিজের ব্রাইডাল লেহেঙ্গা দেখতেও অতটা ইন্টারেস্টেড নই যতটা তোর ব্রাইডাল লেহেঙ্গা দেখার জন্য ইন্টারেস্টেড। হ্যাঁ, আমারটা তো এসে যাওয়ারই কথা ছিল। তারপর ম্যাডাম বলল যে এই কালারের ব্রাইডাল লেহেঙ্গা আমি ওনাকে বানাতে বলেছি, সেটা নাকি এবছরে অনেকেই বানিয়েছে। তাতে কি হয়েছে? তুই তোর বাড়িতে বিয়ে করবি আর অন্যজন অন্য বাড়িতে, কেউ তো কারোর লেহেঙ্গা দেখতে আসবে না। তাহলে যদি তোর আগের লেহেঙ্গাটা তুই না নিস, তাহলে এবার কোন রঙের লেহেঙ্গা বানাতে দিয়েছিস? হলুদ রঙের লেহেঙ্গা, আর তার সাথে একদম মেহেন্দি সবুজ রঙের ওড়না। ম্যাডাম বলল ওরকম নাকি কেউ বানায়নি। এই কথা শুনে পারুল খুবই হাসতে থাকে। হলুদ রঙের ব্রাইডাল লেহেঙ্গা? তুই কি আমাকে পাগল ভেবেছিস? সত্যি বলছি, চন্দ্রিমা ম্যাডাম বলল আমার স্কিন কালারের সঙ্গে হলুদ রংটা নাকি খুব ভালো মানাবে, তাই লেহেঙ্গাটা হলুদ রঙের আর মেহেন্দি কালারের সঙ্গে ম্যাচ করে ওড়নাটা বানিয়েছি। ওটা আসলেই তুই দেখতে পাবি। সুমনার কথা শুনে পারুলের আর কিছু বলার থাকে না। সে সুমনার কথাকে সত্যি ভেবে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তার প্রিয় বান্ধবীর ডিজাইনার লেহেঙ্গা পরে বিয়ে করবে আর তাকে সাধারণ এক দর্জির বানানো লেহেঙ্গা পরে বিয়ে করতে হবে, এই কথা মাথায় আসতেই পারুলের মন খুবই খারাপ হয়ে যায়। পারুল সেখান থেকে চলে গেলে সুমনা এবং তার বাকি বন্ধুরা নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা করতে শুরু করে। তুই ওকে মিথ্যা কথা বললি কেন? এই নাকি তোর বেস্ট ফ্রেন্ড? কেউ কারোর বেস্ট ফ্রেন্ডকে এইভাবে মিথ্যা কথা বলে? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আমরা কখনো একে অপরকে নিজেরা কোথা থেকে জামা বানাই কিংবা কোথা থেকে কিনি সেগুলো বলি না। এতদিন বলিনি, আর বিয়ের লেহেঙ্গার কথাই বা বলবো কেন? কিন্তু এখন যদি ও সত্যি সত্যি তোর কথা শুনে হলুদ সবুজ লেহেঙ্গা বানাই, তাহলে ওর তো বিয়েতেই অপমান হয়ে যাবে। নিজের বান্ধবীর সাথে এরকম করা মোটেই তোর উচিত হলো না। তুই আমার বন্ধু নাকি ওর বন্ধু? মাঝে মাঝে তো আমি কনফিউজড হয়ে যাই। সবসময় এত ওর সাপোর্টে কথা বলিস কেন? এতই যখন তোর অসুবিধা হচ্ছে তাহলে যা না, ওকে গিয়ে বলে আয় যে আমি মিথ্যা কথা বলছি। সুমনার কথা শুনে আকাশ সেখান থেকে চলে যায়, আর সে সত্যি সত্যি পারুল যেদিকে গেছে সেদিকেই যেতে থাকে। কিছুক্ষণ পরে সে পারুলকে দেখতেও পায়। আকাশকে এইভাবে ছুটে আসতে দেখে পারুলও অবাক হয়। আমি জানি সুমনা আমাকে মিথ্যা কথা বলেছে, তাই তো এটা বলতেই তুই এখানে এসেছিস। তোর আসলেই মনে হয় আমি ওর কথা বিশ্বাস করেছি? আমি তো ভাবলাম তুই সত্যিই বিশ্বাস করে হয়তো হঠাৎ করে বেরিয়ে চলে এলি। ভাবলাম ওর কথা শুনে তুই নিজের লেহেঙ্গার রঙ আবার হলুদ সবুজ না বানিয়ে ফেলিস, তাই ছুটতে ছুটতে এলাম। আমি ওর কোনো কথাই বিশ্বাস করিনি। যে আমাকে ছোটবেলা থেকে কোন দোকানে জামা কিনতো সেটাই বলতো না, সেই মেয়েটা হঠাৎ করে ওর ব্রাইডাল লেহেঙ্গা কে বানিয়ে দিচ্ছে সেই ডিজাইনারের নাম বলে দিল। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যে ও আমাকে মিথ্যা কথা বলছে। তুইও তো সুমনাকে কোনো সত্যি কথা বলিসনি, আর আমি সেটা ভালো করেই জানি। সুতরাং ওকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই। এই বলে আকাশ সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। সেই দিনের ঘটনার পর থেকে সুমনা আর পারুল একে অপরের সঙ্গে আর আগের মতো নিজেদের বিয়ের জিনিসপত্র নিয়ে কোনো রকমের আলোচনা করে না। তারা আগের মতো কথাও বলে না। এই ঘটনা তাদের বাড়ির সবার অদ্ভুত লাগলেও তারা দুই বান্ধবীর মাঝখানে ঢুকতে চায় না। দেখতে দেখতে সুমনার বিয়ের দিন এগিয়ে আসে। এরই মধ্যে সুমনা নিজের ব্রাইডাল লেহেঙ্গাটা আরো একবার ভালো করে দেখে নিতে তাদের পাশের পাড়ার ওই দর্জির কাছে যায়। আমার লেহেঙ্গাটা তৈরি হতে আর কতদিন সময় লাগবে? আপনি কিন্তু এবার সত্যি সত্যি অনেক সময় নিয়ে ফেলছেন। আর মাত্র 25 দিন পরে আমার বিয়ে, আর এখনো আমি আমার বিয়ের লেহেঙ্গা হাতে পেলাম না। ব্রাইডাল লেহেঙ্গা বানাতে তো একটু সময় লাগে নাকি? তার উপর আপনার 1000 রকমের বায়না। আমার তো দুটোই হাত, তার উপর এতগুলো বিয়ের লেহেঙ্গা বানানোর দায়িত্ব। আমার দিকটাও একটু ভাবুন। আমি বায়না করি? এভাবে আপনি আমাকে বলতে পারলেন? কি বায়না করেছি আমি আপনার কাছে? কোনো লোক আসলে তাদের সামনে আপনার লেহেঙ্গা বানানো যাবে না। আপনার লেহেঙ্গা যেটা দিয়ে বানানো হচ্ছে সেরকম কাপড় বা জড়ি অন্য কারোর লেহেঙ্গাতে ব্যবহার করা যাবে না। এত কিছু মেনে করতে গেলে একটু সময় তো লাগবে মা। আমি যেদিন বিয়ে করছি সেদিনই শহরে আরো অনেকেরই বিয়ে আছে। আমি চাই না আমার মতো ব্রাইডাল লেহেঙ্গা সেদিন আর অন্য কেউ পরুক। এই কথা শেষ হতেই বিবেকবাবু সুমনার লেহেঙ্গাটা তাকে এনে দেয়। সুমনা লেহেঙ্গাটা হাতে নিয়ে দেখছে, এমন সময় সে লক্ষ্য করে কেউ একটা বিবেকবাবুর দোকানের দরজার আড়াল থেকে তাকে লক্ষ্য করছে।
সুমনা খুব ভয় পেয়ে যায়। তার কোনো ক্ষতি হতে পারে এটা তার মাথাতেও আসে না। তার মাথায় শুধু এটাই চলে যে কেউ যদি তার লেহেঙ্গাটা দেখে ফেলে তাহলে হয়তো সেও সুমনার মতো লেহেঙ্গা বানাতে চাইবে। তুলুন তুলুন, শিগগিরই লেহেঙ্গাটা তুলে রাখুন, না জানি কে এসে দেখে গেল। দূর বাবা, একটা লেহেঙ্গা বানাতে দিয়েও শান্তি নেই দেখছি। আপনার এটা লেহেঙ্গা না হিরের থলি কিছুই তো বুঝতে পারছি না। এত রাগ ঢাক কিসের বাপু? একটু আগে লেহেঙ্গাটা বের করার জন্য আমার মাথাটা পাগল করে দিলেন, এখন আবার তুলে দিতে বলছেন? ধুর বাবা, ভাল লাগে না। বিবেক বাবুকে বিয়ের লেহেঙ্গাটা তুলতে বলে সুমনা দরজার বাইরে বেরিয়ে পড়ে। আর যে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল তার পেছন পেছন সে ছুটতে থাকে, কিন্তু অনেকক্ষণ ছুটেও সে কাউকে দেখতে পায় না। হয়তো তার মনের ভুল ছিল, সেখানে হয়তো কেউ ছিল না। কিন্তু হঠাৎ বেশ কিছুক্ষণ পরে তার সন্দেহ হয় যে নিশ্চয়ই তার বান্ধবী পারুল তাকে ফলো করছিল। সুমনা আর নিজের রাগ ধরে রাখতে পারে না। সে সঙ্গে সঙ্গে পারুলের বাড়িতে চলে যায় এবং তাকে শাসাতে শুরু করে। পারুল যখন জানায় যে সে সুমনাকে ফলো করেনি, সুমনা এই ভেবে আরো চিন্তায় পড়ে যে নিশ্চয়ই কেউ না কেউ তার বিয়ের লেহেঙ্গার ডিজাইন চুরি করার চেষ্টা করছে। এক সপ্তাহ পর পারুল, সুমনা এবং তার বাকি বন্ধু বান্ধবরা আকাশের দিদির বিয়েতে নিমন্ত্রণ খেতে যায়। সেখানে গিয়ে সুমনা এবং পারুল দুজনেই একেবারে আকাশ থেকে পড়ে। এটা তো আমার বিয়ের লেহেঙ্গা, মানে ডিজাইনটা তো পুরো আমার বিয়ের লেহেঙ্গার মতো, এরকম অবিকল কিভাবে হলো? লেহেঙ্গার ওড়নাটা তো আমি একটা শাড়ির দোকানে অর্ডার দিয়ে আনিয়েছিলাম, ওরা বলেছিল একটাই আনবে, তাহলে আকাশের দিদি এটা কিভাবে পেল? আমি যেভাবে আমার বিয়েতে চুল বাঁধবো ভেবেছিলাম ওর দিদি সেভাবেই চুল বেঁধেছে, একই রকম ভাবে ফুল লাগিয়েছে আর এরকম ভাবেও চুলটা একপাশে নিয়েছে। আর আমি যেরকম গহনা পরবো বলেছিলাম একদম অবিকল সেরকম গহনাই পরেছে। একবার দেখ এরকম কিভাবে সম্ভব? আকাশের সাথে কথা বলতে হবে এই নিয়ে, ও কেন করলো এরকম আমাদের সাথে? এই বলে তারা দুই বান্ধবী আকাশের কাছে যায়। আকাশ জানতো তারা কি প্রশ্ন নিয়ে তার কাছে এসেছে, তাই আকাশও পুরোপুরি ভাবে প্রস্তুত ছিল। আমি নিজের বেস্ট ফ্রেন্ডকে আমার লেহেঙ্গার ব্যাপারে বলতে চাইনি, আর তুই আমার থেকে সবটা শুনে তোর দিদিকে ওরকম লেহেঙ্গা বানিয়ে দিলি। আমি কিরকম সাজবো সেটা শুনেও নিজের দিদিকে বলে দিয়েছিস। আমার মতো সব গহনা পরিয়েছিস, লেহেঙ্গার ওড়নাটাও আমার মতো বানিয়েছিস। কেন করলি এরকম? আমরা কতবার তোকে বলেছিলাম বলতো যে আমাদের বিয়ের সাজ আমরা কাউকে কপি করতে দেব না, একমাত্র আমরাই সাজবো, তারপরে তুই এরকম করতে পারলি? তোরা নিজেদের বান্ধবীদের কিছু না বললেও আমার সাথে তো এইসব নিয়ে ভালোই আলোচনা করতিস। প্রথমে ভাবেনি আমার দিদিকে এরকম লেহেঙ্গা বানিয়ে দেবো বা এরকম ভাবে সাজাবো, কিন্তু দিদির দেখলাম কিছুই পছন্দ হচ্ছে না। আর আমি মেয়েদের সাজের সম্বন্ধে সব কিছুই জানি না, তাই তোদের আইডিয়াগুলোই দিদিকে বলেছিলাম। দুর্ভাগ্য বল বা সৌভাগ্য বল, দিদি তোদের আইডিয়াগুলো পছন্দ হয়েছিল। ওর বিয়ে তো যা ইচ্ছা সাজতে চাই সাজুক, আমি বারণ করার কি, তাই আমি ওকে আটকাইনি। এই শুনে সুমনা এবং পারুল দুজনেই দুঃখ পায়। তাদের এতদিনের প্ল্যান করে রাখা সাজ তাদের বিয়ের 10 থেকে 12 দিন আগে অন্য কেউ সেজে ফেলেছে, এটা ভেবেই তারা নিজেদের দুঃখ আর চেপে রাখতে পারে না। বিয়ে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়েই তারা সবার আগে বেরিয়ে পড়ে। সুমনা আর পারুলের বাড়ি থেকে ঠিক করা দিনেই তাদের দুই বান্ধবীর বিয়ে হয়। বিয়ে বাড়িতে অনেকেই সুমনাকে দেখে বলে সে নাকি আকাশের দিদির মতো লেহেঙ্গা বানিয়েছে। পারুলের বিয়েতেও তাকে শুনতে হয় সে নাকি আকাশের দিদির মতো সেজেছে। এই ঘটনার রেশ হয়তো দুই বান্ধবীর মন থেকে সারা জীবনেও কাটবে না।